আমার লাইফ যেই কন্ডিশনে আছে, যেই স্টেজে আছে, এখন আমার জন্য স্কুটার ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল। স্যান্ডেল পরে ভিডিও করে, হ্যাঁ বাইক রাইড করে, স্যান্ডেল পরে রাইড করে। আমি মাঝে মধ্যে কমেন্টসও করছি, ভাই আমি যদি সার্জেন্ট হইতাম আমি আপনার মামলা করে দিতাম। তো যারা স্কুটার কিনতে যাচ্ছেন তারা কিনতে পারেন, বাট আপনার কি পারপাস, এই পারপাসটা আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ওই ক্যাটাগরির স্কুটারটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি 100% ফিডব্যাকটা পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে চলে আসছি আরেকটা রিভিউ নিয়ে, বাট আজকে বাইকের কোনো রিভিউ হবে না, আজকে হবে স্কুটারের রিভিউ। যেহেতু স্কুটার দিন দিন জনপ্রিয়তা লাভ করছে, রাইডাররা খুবই পছন্দ করছে স্কুটার, অনেকে বাইক বিক্রি করে স্কুটার নিচ্ছে। তো স্কুটারের সুবিধা অসুবিধা এবং এটার রাইডিং এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা জানবো আজকে নাদিম আক্তার, আমার নাদিম ভাইয়ের কাছ থেকে জানবো। আপনারা নাদিম ভাইকে অবশ্যই চিনেন। তো এই হচ্ছে আমাদের নাদিম ভাই। আসসালামু আলাইকুম নাদিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ফাহাদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে ওয়ালাইকুম নাদিম ভাই আমাদের সাথে আছে। আজকে নাদিম ভাইয়ের স্কুটারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এর ভালো মন্দ এবং এই ইউজার এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বা যারা স্কুটার নিতে চাচ্ছেন তারা এটার নেওয়ার ফলে কি সুবিধা কি অসুবিধা আপনারা এটা ফেস করতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। নাদিম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে মূলত আপনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসার পিছনে কারণটা হচ্ছে যে স্কুটার সম্পর্কে আমার ভিউয়ার্স যারা আছে তাদের একটা ধারণা দিতে যাচ্ছি যে স্কুটারটা আসলে একজন রাইডারের জন্য কতটুকু হেল্পফুল হবে। যেহেতু আমরা বাইক রাইড করি, হ্যাঁ, তো আমরা বাইক সম্পর্কে ভালো বলতে পারবো, বাট স্কুটার যেহেতু আমি ইউজ করি না বা রাইড করি না, সেক্ষেত্রে স্কুটার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তো নাদিমের কাছ থেকে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। নাদিম ভাই প্লিজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি প্রথমে মেনশন করব, আমি বাইকও ইউজ করি, আমি স্কুটারও ইউজ করি, বাট বাইকটা খুব কম। মাঝে মাঝে এলাকায় আশেপাশে যেতে বাইকটা ইউজ করা হয়, বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্যুরে যাই বা যেখানেই যাই, যে কোনো কাজে যাই, মানে আমি আমার স্কুটারটাই বেশি প্রেফার করি। বিকজ অনেক বেছে অনেক চিন্তা ভাবনা করে এই স্কুটারটা কেনা। অ্যান্ড এই স্কুটার সম্পর্কে বলার আগে আমি একটু স্কুটার সম্পর্কে বলি। স্কুটার নিয়ে মানুষের ম্যাক্সিমাম ধারণা হচ্ছে এটা ওমেন ভেহিকেল বা মেয়েদের ভেহিকেল। আসলে ধারণাটা ভুল। এটা একসময় মনে করতো এটা সবাই, একসময় মনে করতো, বাট এখন অনেকখানি এই ধারণাটা মানুষের চেঞ্জ হয়ে আসছে। বাংলাদেশে অনেক বড় কমিউনিটি আছে, অনেক লোক আছে যারা এই ধারণাটা মানুষকে বদলে দিয়েছে। অ্যান্ড ওই ফলশ্রুতিতেই আসলে আমার স্কুটারে সুইচ করা, স্কুটার কেনা। অ্যান্ড স্কুটারটা সবসময় মনে হয়েছে আমার কাছে অনেক প্র্যাকটিক্যাল একটা বাহন। বিকজ আপনি যখন স্কুটার চালাচ্ছেন আপনার সামনে কিছু পায়ের স্পেস থাকে, আপনার বুট স্পেস থাকে। তো এই জিনিসগুলো আসলে খুব প্র্যাকটিক্যাল। আপনি যখন একটা রেগুলার লাইফে নর্মাল একজন মানুষ চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন, আপনার দৈনন্দিন জীবনে বাজার সদাই করা বা মার্কেটে যাওয়া, বিভিন্ন জিনিসপত্র ক্যারি করা, তো এইসব ক্ষেত্রে স্কুটার আপনাকে অনেক 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 আরাম দিবে। হ্যাঁ, যখন আপনি ডিসিশন নিলেন যে আপনার পার্সোনাল একটা ভেহিকেল দরকার, আপনি তো বাইকও চুজ করতে পারতেন, স্কুটারটা আপনার মাথায় কি প্রথমত বাইকই কেনা হয়েছিল, পরে সেটা আসলে আমার ভাই জোরপূর্বকই বলেন বা যে কোনো সূত্রে বলেন, ইমোশনাল ব্ল্যাকমেল বলেন, সে সেটা বাগায় নিছে। তো আচ্ছা, পরবর্তীতে চলাফেরা করছি, সমস্যায় পড়ছি, পরে মনে হলো যে আমার একটা ভেহিকেল দরকার পার্সোনাল। তো অনেক চিন্তা করলাম বাইক কেনার। ইভেন আমি মোটামুটি ফাইনালও করে ফেলেছিলাম যে আইদার ইয়ামাহা এফজেড নিব অথবা হোন্ডা হর্নেট নিব। তো পরে অনেক চিন্তা ভাবনা করার পর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রিভিউ দেখতে দেখতে স্কুটার নিয়ে একটু চোখে পড়লো বেশ কিছু ভিডিও, এবং ওটার পর থেকেই মানে স্কুটার নিয়ে বেশ ঘাটানোর পর মনে হচ্ছে না, আমার লাইফ যেই কন্ডিশনে আছে, যেই স্টেজে আছে, এখন আমার জন্য স্কুটার ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল। সো ওই প্র্যাকটিক্যালিটি চিন্তা করে আমি স্কুটার কেনার ডিসিশন নিলাম। ইজি টু রাইড, মানে খুব সহজে রাইড করা যায়। আর যেহেতু আমরা সিটিতে থাকি, সিটিতে তো আমাদের বাইকের প্রচুর গিয়ার শিফটিং এর বিষয় থাকে, পেট্রোলের বিষয় থাকে, আপনার ক্লাসের বিষয় থাকে, তো সব দিক খেয়াল রাখতে হয় এবং পায়ের ব্রেকের একটা হিসাব থাকে। বাট স্কুটারের ক্ষেত্রে তো জিনিসটা নাই, শুধু এক্সেলারেশন এন্ড শুধু ব্রেক, acceleration and brake, লাইফটা অনেক ইজি হয়ে যায়। ইজি হয়ে যায় আর কি জার্নিটা। হ্যাঁ, এটা সিটিতে আরো বেশি ইজি হয় হাইওয়ে থেকে। বাট এত স্কুটি থাকতে, এত কোম্পানির, আপনি এপ্রিলিয়াটা কেন চুজ করলেন? আচ্ছা, প্রথমত যখন স্কুটার কেনার ডিসিশন নিলাম, তো এর মধ্যে আমার বাবা একটু ভেটো দিলেন যে স্কুটারের চাকা ছোট, অ্যাক্সিডেন্টের এটা প্রবণতা বেশি।
তো সেক্ষেত্রে আসলে ছোট চাকার বাহন না হইলেই ভালো। তো ওখান থেকে আমার সার্চ করতে শুরু করা যে আমি কোন স্কুটারগুলো নিব। তো আমার বাজেট লাইনের মধ্যে ছিল তখন ২টা স্কুটার, ইটালজেট অ্যান্ড এপ্রিলিয়া। ইটালজেট অলমোস্ট বিলুপ্ত প্রায় বলা যায় ওই সময় মার্কেট থেকে। অ্যান্ড ফরওয়ার্ডলি এপ্রিলিয়া ছিল অ্যাভেলেবেল, তখন আমি এপ্রিলিয়াটাকে চুজ করলাম এটার বিগ হুইল সাইজের কারণে। শুধুমাত্র বিগ হুইল সাইজের কারণে এপ্রিলিয়া কিনা, বাট এপ্রিলিয়া কেনার পর আরও অনেক কিছু এটা সম্পর্কে জানতে পেরেছি। এইটার রাইডিং এক্সপিরিয়েন্স ইজ অনেকটাই বাইকের মতোই, এক্সেলারেশন বলেন বা হাইওয়েতে চলা বলেন অনেকটাই বাইকের মতো। সো আমি এটাকে বেসিক্যালি আমি কখনো স্কুটি বা স্কুটার বলি না, তো দেখা যায় আমি আমার বাইক এভাবে উচ্চারণ করে চালাই, বিকজ এটা ওই ফিলটা, বাইকের যে পাওয়ারটা, বাইকের যে পাওয়ারটা, ওই থ্রটলিং যে রেসপন্সটা, এটা এই স্কুটার থেকে সম্পূর্ণরূপে পাওয়া যায়। আপনার তো সবসময় স্কুটি গ্রুপ বা স্কুটারদের সাথে রাইড দেওয়ার সুযোগ হয় না, অনেক সময় বাইক যারা আছে বাইকার তাদের সাথে গ্রুপে রাইড দেয়। মানে আপনার বাইকে গ্রুপ রাইড দেওয়ার পরে কখন এরকম কি মনে হয়েছে যে না আমার স্কুটারটা কেনা ঠিক হয় নাই, বাইক কিনলে হয়তো ভালো? আচ্ছা, কখনো মনে এই হয়েছে? ক্ষেত্রে আমার মত হচ্ছে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হয় দুই দিকেই। বিকজ আমি যখন নর্মাল ক্রুজিংয়ে যাই, সেটা লং রাইডে, তো লং রাইডে গেলে দেখা যায় সেখানে সবাই খুব রিল্যাক্স চালায়, দেখা যায় স্পিড 80, 90, 100 এর মধ্যে থাকে। তো 80, 90, 100, 110 পর্যন্ত কোনো সমস্যা হয় না। বাট এরপরে যখন পোস্ট করতে হয়, স্পেশালি যখন আমি ফ্রেন্ডদের সাথে বা অনেক অন্যান্য গ্রুপের সাথে, বিশেষ করে বাইকার গ্রুপের সাথে যখন যাই, তো দেখা যায় মাও রোডে তারা সবাই একটু স্পিডিং করে, তো 120, 125, 130 সেই বাইকগুলো উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু পিছনে পড়ে যাই, তখন একটু পাওয়ার ল্যাকিং ফিল করি, বাট স্টিল আই এম গুড উইথ ইট। সেফটির কথা চিন্তা করলে কিন্তু এই স্পিডই এনাফ, 100 এর নিচে যদি থাকে। আমার সবচেয়ে ফেভারিট স্পিড হচ্ছে 60 to 80। এর উপরে আমি আসলে ক্রুজ করাটা খুব একটা পছন্দ করি না, বিকজ আরও বেশি স্পিড হলে আমি আমার একটু অভ্যাস আছে রাস্তাঘাটে ভিডিও করার। তো আমরা একটা ব্লগার অ্যাকচুয়ালি, আমি ভিডিওগুলো ক্যাপচার করি, মাঝে মাঝে এটা আপলোড করার কারণ হচ্ছে আমার মানে নিজের হার্ড ডিস্ক স্পেসটা সেভ করা, স্মৃতির পাতায় রেখে দেওয়া, সো অনলাইনে এটা থেকে যায়। সো এই কারণে 60 to 80 স্পিডটা আমার জন্য বেস্ট। অ্যান্ড অবভিয়াসলি সেফটির কথা চিন্তা করলে স্পিডটা বেস্ট, কারণ 60 to 80 স্পিড কন্ট্রোলেবল, বাট এর উপরে যে স্পিডটা, এটা অনেক সময় হয় হার্ড ব্রেকিংয়ে কন্ট্রোলেবল হয় না, বাইক স্কিড করতে পারে, ব্রেক ফেল হতে পারে, আর অনেক ধরনের ক্যাজুয়ালিটিস হতে পারে। সো 60 to 80 স্পিড নিয়ে যেহেতু আমার কোনো সমস্যা নেই, আমি খুব এনজয় করতেছি এই বাইকটা। আমিও সবসময় বলি যে 60 থেকে 80-এর মধ্যে বাইকের স্পিডটা লিমিটে রাখার জন্য, কারণ 80-এর উপরে গেলে বা 100-এর উপরে গেলে আপনার কন্ট্রোল করাটা যে কোনো মানে প্যানিক সিচুয়েশনে কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে যায়, তখনই কিন্তু একটা দুর্ঘটনার শিকার হয় বাইকাররা বা রাইডাররা। তো নাদিম ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম সুবিধা অসুবিধা, তো এটার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা একটু আমরা নাদিম ভাইয়ের কাছ থেকে জানবো, যেহেতু উনি পার্সোনালি স্কুটার ইউজার। ঠিক আছে, একটু অভিজ্ঞতাটা প্লিজ আমার সাথে শেয়ার করুন। অভিজ্ঞতা ভালো খারাপ মিলিয়ে সবই আছে, তো আলহামদুলিল্লাহ ভালোটাই বেশি। হ্যাঁ, এইখানে আমি বলবো আমি এপ্রিলিয়াটা চুজ করেছি জেনে শুনে, বিকজ এটার একটা খুব খারাপ দিক আছে যেটা মানুষ সবসময় বলে, সেটা হচ্ছে অয়েল কনজামশনটা অনেক বেশি। তো আমি আবার অয়েল কনজামশন নিয়ে খুব একটা ওয়ারিড ছিলাম না, সো ওই ব্যাড ইম্প্যাক্টটা আমার মাথায় অতটা পড়ে না। হ্যাঁ, মাঝে মাঝে মেজাজ খারাপ হয় যখন আমি হাইওয়েতে রাইড করি, আমার ঘন ঘন অয়েল স্টেশনে থামতে হয় যদি আমি খুব লং রাইডে যাই, আদারওয়াইজ এটা আমাকে খুব একটা ভাবায় না। কত লিটারের এটা? এটা ট্যাঙ্ক হচ্ছে 6.5 লিটার। 6.5 লিটার। হাইওয়েতে গেলে একটু প্যারা খাইতে হবে। হ্যাঁ, যখন মানে 200 কিলো প্লাস রাইডে যাই, তখন 150 কিলো পর আমাকে একটু আবার দেখা যায় 150-180 কিলো গেলে আবার রিফিল করতে হয়, বিকজ তখন বাইকের তেল অনেক অল্প থেকে যায়। এছাড়া বাকি যে এক্সপিরিয়েন্স বলি, এটা সাসপেনশন এটা একটু স্টিফ, বাট চালাতে চালাতে এটা মোটামুটি স্মুথ হয়ে গেছে। সামনের সাসপেনশনটা অনেক মানে হার্ড, বাট আপনি যদি একটু মেকানিজম জানেন, একটু রিসার্চ করেন, আপনি এটার জাস্ট ফর্ক অয়েলটা চেঞ্জ করে 10-12 হাজার কিলো চালায় ফর্ক অয়েলটা চেঞ্জ করলে খুব স্মুথ চলে আসে। তো একটা আসলে বাইক চালালে অনেকে 3,000-4,000 কিলোর পরেই বিরক্ত হয়ে সেটাকে বিক্রি করে ফেলে। ওয়ারেস আমি এটা কেনার পর এখন চালাচ্ছি নিয়ার অ্যাবাউট 34,500 কিলো। 34,000 কিলো উইদিন 2.5 ইয়ার্স, 2.5 বছরে। তো এইটা নিয়ে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে। এটা নিয়ে সবচেয়ে গুড এক্সপিরিয়েন্স ছিল আমি যখন সাজেকে গেছিলাম। এটা নিয়ে আরেকটা গুড এক্সপিরিয়েন্স ছিল যখন আমি চট্টগ্রামের বাইজিৎ সড়কটা পার করেছি। আর এটা নিয়ে আরও অনেক গুড এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি
কথা নেই বার্তা নেই, যে কোনো দিন শুক্রবারে আমি ঢাকার বাড়ি চলে যাই নামাজ পড়ার জন্য শুধু, এবং নামাজ পড়ে ফিরে আসি। ডিস্টেন্সটা মানে উইদিন 100 কিলো হয়। সো উইদিন 100 কিলো আমি ঘন্টাখানেকের মধ্যে মানে পার করতে পারি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পার হয়ে যায়। তার মানে আপনার এক্সপিরিয়েন্স ভালো। আমরা যেমন একটা বাইক বেশি দিন ব্যবহার করি না, ঠিক একটা স্কুটার বা একটা স্কুটি কিন্তু মানুষ বেশি দিন ব্যবহার করে না, রাইডাররা একটা সময় ইচ্ছা করে যে আমার এই প্রিয় বাহনটাকে বিক্রি করে আরেকটা নতুন আগে নিয়ে আসি বা নতুন একটা মডেল আমরা নিই। ডেফিনেটলি হ্যাঁ, সবারই মন চায়, আপনারও তো এরকম মন চায় অবশ্যই। ডেফিনেটলি আমি আসলে টু বি অনেস্ট কিছু কিছু সময় ওই যে বললাম পাওয়ার ল্যাকিংটা ফিল করি, তো সেই ভাবনা থেকে আসলে স্কুটারটা চেঞ্জ করার খুবই ইচ্ছা আছে। মাঝে মাঝে ইচ্ছা হয় যে বাইকে শিফট করে যাই আবার, কিন্তু আবার শহরে চালাতে হবে এই চিন্তা করে একটু ভয় পাই, বিকজ এত গিয়ার শিফটিং করা, পায়ে ব্রেক, এইটা সেটা এত মানে মেনটেন করে চালানো, মানে এটা খুব আমার কষ্ট কাছে হয়ে খুব যায়। মানে খুব হেকটিক লাগে আর কি। আমি খুবই আরামপ্রিয় মানুষ, খুবই অলস মানুষ। তো অলস মানুষের জন্য স্কুটার অলওয়েজ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো এখান থেকে যেটা মনে হয় এই যে এই ফিলিংগুলো থেকে মানে পাওয়ার ল্যাকিংয়ের এই ফিলিংস এখন তো লং একটা টাইম হয়েছে, বাট স্টিল এই স্কুটার আমাকে অনেক দারুণ সার্ভিস দিচ্ছে। লাইক এই যে আজকে আমরা ঘুরলাম ঢাকা থেকে 150 কিলো বা 150 কিলো প্লাস, আমার একটুও সমস্যা হয়নি। আমি অলওয়েজ 70-80 স্পিড আপনার সাথে মেনটেন করে চলে আসছি। হ্যাঁ, যেটা আপনি প্র্যাকটিক্যালি প্রমাণ। তো আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কের যারা এক্সপিরিয়েন্স রাইডার তারা মানে এই একটা সুন্দর সুস্থ স্পিড মেনটেন করেই চলে, এবং তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে আমার সাথে কোপ আপ করতে। হ্যাঁ, আর যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কোন মডেলটা বা কোন চেঞ্জ কোম্পানির? এই ক্ষেত্রে আমার আসলে রিসেন্টলি ওই যে বললাম মাথায় বাইকের ভূত কিছুটা চেপেছে আবার। আমি তো খুব সেই চেষ্টা ক্ষেত্রে করছি আমার 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 দুইটা বাইক সবসময় চয়েস বেশি ছিল। একটা হচ্ছে হোন্ডা সিবি 150X, উইচ ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সিভটা আসলে ম্যাটার ছিল না একবার কষ্ট করে কিনতে পারলে, কিন্তু ওইটার যে মেইনটেনেন্স কস্ট, ওইটার যে পার্টসের অ্যাক্সেসরিজের কস্ট, এটা আসলে ইনটলারেবল। প্র্যাকটিক্যাল আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়নি, আমাদের মানে আমার লাইফের ক্ষেত্রে আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয়নি। সেক্ষেত্রে আমি সেকেন্ড চয়েসে রেখেছি লিফানের কেপিটি 4B, উইচ ইজ অসম ক্রুজিং বাইক। বাংলাদেশে অফিসিয়াল একটাই মাত্র এডিভি বাইক আছে, আমি যেটা ইউজ করতেছি। হ্যাঁ। অ্যান্ড এই বাইকটা আমি কয়েকবার চালাইছি, চালানোর পর আমার যেটা মনে হচ্ছে মানে এই বাইকটাই আমার দরকার। আবার পারিপার্শ্বিকভাবে আরও দুইটা আমার স্কুটার আসলে খুব চয়েসে আছে, সেটাও একটা হচ্ছে লিফানের কেপিভি, সেটা চালিয়েও আমি খুব ভালো ফিল করেছি। অনেকে এটার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতেই পারে, চাইনিজ বাইক এটা, বাট আমার কাছে চালানোর পর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। বাইকটাকে খুবই শক্তপোক্ত মনে হয়েছে। বাইকটার ওয়েটটা একটু বেশি, তো এটা নিয়ে একটু অনেকের সমস্যা হতে পারে, বাট আমার কাছে ওয়েটটা প্লাস পয়েন্ট মনে হয়েছে, বিকজ হাইওয়েতে যখন আমি ক্রুজিং করবো অ্যান্ড যখন হাই স্পিড হাই আরপিএমে যাবে তখন ওই ওয়েটটা আমাকে অনেক হেল্প করবে ব্যালেন্স করতে। বাড়িটা কাঁপাকাঁপি করবে না, শেকিং হবে না, বা ওই যে হ্যান্ডেল ড্যাম্পিংয়ের যে কাহিনীটা হয় হ্যান্ডেল শেকিংয়ের সেটা হবে না। অ্যান্ড পাশাপাশি এটা মোরলেস বাংলাদেশের যে কোনো স্কুটারিস্টের স্বপ্ন একটা হোন্ডা এডিভি। তো হোন্ডা এডিভি ইজ অলওয়েজ আমার টপ মোস্ট প্রায়োরিটি, যদি আল্লাপাক ইনশাল্লাহ মানে যদি আল্লাপাক আমার তৌফিকে রাখেন, ইনশাআল্লাহ আমার ভাগে রাখেন, এডিভি অথবা লাইফ অ্যান্ড ক্যাপিটি আমার ফার্স্ট লাইন চয়েস হবে, এবং সেকেন্ড লাইন চয়েস হবে লিফান কেপিভি। অ্যান্ড ফরওয়ার্ডলি যখন ওই সিচুয়েশন আসবে, যখন চেঞ্জ করার মতো একেবারেই সিচুয়েশন চলে আসবে যে না আমি এখন চেঞ্জ করবই, ওই সময় গিয়ে আসলে আমি ফাইনাল ডিসিশনটা নিব। তো কেপিটির দিকে একটু ঝুঁকে আসছি বেশি, কারণ কেপিটির ফিলটা আমার কাছে বেটার মনে হয়েছে। আর এডিভি তো এডিভি, ওইটাও ফিল মানে কোনো অংশে কম না। এখন আমার ওই আবার প্র্যাকটিক্যালিটি চিন্তা করতে হবে, বাট এডিভি তো বাইকের মতো, এডিভির সামনে কোনো স্পেস নেই, বাট ফুট স্পেস অনেক বেশি। তো দেখি ওই সময় আসলে সময় সাময়িকভাবে বুঝে শুনে আমরা দোয়া করতে পারি, আমরা দোয়া করি নাদিম ভাই খুব দ্রুত তার নতুন স্বপ্নটা পূরণ করুক ইনশাআল্লাহ। ঠিক আছে, কেউ যদি স্কুটি কিনতে চায় বা স্কুটার কিনতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। স্কুটার যারাই কিনতে চান ডেফিনেটলি এটা অনেক প্র্যাকটিক্যাল বাহন, অ্যান্ড আপনারা ডেফিনেটলি বুঝবেন যে আপনার নিডটা কি। আপনি কি ইন সিটি ক্রুজ করবেন, নাকি আপনি কি হাইওয়েজে যাবেন, নাকি আপনার জাস্ট নর্মাল পারপাসে হলেই হবে। তো আপনার পারপাসটা আগে যদি আপনি ক্ল্যারিফাই করতে পারেন, তাহলে আপনার স্কুটার কেনাটা অনেক ইজি হয়ে যাবে। যেমন ধরেন আপনার বডি হাইট টাইট সব কিছু মিলায় ধরেন আপনার যদি একটা মানে হাইট কম হয়ে থাকে, আপনি যে কোনো একটা স্কুটারই নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাইট বেশি হলে সেক্ষেত্রে একটু বড় স্কুটার
বা পারপাসটা আগে দেখতে এপ্রিলিয়া, হবে। হ্যাঁ আপনার পারপাসটা জানতে হবে। স্কুটার তো ঠিক আছে। বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। অ্যাডভেঞ্চার স্কুটার যেমন এডিবি আছে, এনম্যাক্স আছে, ম্যাক্স স্কুটার। তো আপনার পারপাসটা আপনি ক্ল্যারিফাই না করা পর্যন্ত আসলে আপনি ডিসিশন নিতে পারবেন না। তো এইটা নিয়ে আসলে একটা আলাদা ভিডিও করা দরকার যে কার কীরকম পারপাস এবং ওই পারপাস অনুযায়ী কী টাইপের কোন স্কুটারটা টাইপের কোন মডেলগুলো হওয়া উচিত। চুজ করতে এটা হবে। আসলে স্পেসিফাই করা অল্প সময়ের মধ্যে অনেক টাফ। যেমন রেগুলার লাইফের জন্য একটা উইগো হইলেই হয়ে যায়, বাট যদি আমার মতো একটু চিন্তা হয় যে একটু বাইরে যাব, দূরে যাব, তো একটু পাওয়ারফুল স্কুটার লাগবে। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার একটা এপ্রিলিয়া অথবা লাইফ অ্যান্ড কেপিভি, এরক, তারপরে হোন্ডা ভ্যারিও, হোন্ডা এডিভি, এগুলো দরকার। আর যদি আপনার বাইরে যাওয়ার তেমন একটা ইচ্ছা না থাকে, আপনি ইন সিটি ক্রুজিং করবেন, আপনার এনটর্ক আছে, ইয়ামাহা রেজেটার আছে, মাহিন্দ্রার গাস্টো আছে, হিরো মাইস্ট্রো এইচ আছে, হোন্ডা ডিও আছে, এরকম অনেক অনেক option অনেক আছে। অনেক অনেক অপশন আছে, অনেক অপশন আছে, অনেক অপশন আছে। তো যারা স্কুটার কিনতে যাচ্ছেন তারা কিনতে পারেন, বাট আপনার কি পারপাস, এই পারপাসটা আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ওই ক্যাটাগরির স্কুটারটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি 100% ফিডব্যাকটা পাবেন। অন্যথায় আপনি দেখা যাচ্ছে আপনি সিটিতে রাইড করবেন, আপনি একটা অনেক পাওয়ারফুল একটা স্কুটার কিনলেন, সেক্ষেত্রে আপনার তখন মাইলেজ নিয়ে ইস্যু থাকতে পারে, হ্যাঁ নানান নানান বিষয়ে ইস্যু থাকতে পারে, কমফোর্ট ইস্যু থাকতে কমফোর্ট পারে, ইস্যু থাকতে পারে। ইমপ্র্যাকটিক্যাল হতে আবার পারে আপনি আপনার জন্য। হাইওয়েতে রাইড করতে যাচ্ছেন কিন্তু আপনি সিটি রাইডের জন্য যে স্কুটারগুলো ওগুলো কিনলেন, হাইওয়েতে আসার পরে বললেন যে কি কিনলাম, এটা তো পাওয়ার নাই, পারফরমেন্সটা এরকম পাচ্ছি না। তো আপনাকে আগে পারপাসটা সিলেক্ট করে তারপরে আপনাকে স্কুটারের মডেল, পাওয়ার, সিসি এগুলো নির্ধারণ করে আপনাকে স্কুটারটা কিনতে হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আজকে নাদিম ভাইকে আর বিরক্ত করবো না। হ্যাঁ, নাদিম ভাই যেহেতু অনেক দূরে আসছে, ঘুরতে আসছিলাম আমরা আজকে, এই ফাঁকে জাস্ট নাদিম ভাইকে নিয়ে একটু স্কুটার সম্পর্কে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো একদম শেষ বাক্য যেটা, সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, সেটা হচ্ছে আপনি স্কুটার অথবা বাইক যেটাই ইউজ করেন না কেন, আপনারা অবশ্যই আপনাদের সেফটি গিয়ারটা মেনটেন করবেন, হুইচ ইজ ম্যান্ডেটরি। বিকজ আপনার স্কুটার যদি আপনি একটা ভালো কিনতে পারেন, তাহলে একটা 4-5 হাজার টাকাতে হেলমেট কেনা সার্টিফাইড, অ্যাটলিস্ট মানে 4-5 হাজার টাকা বলবো না, অ্যাটলিস্ট একটা সার্টিফাইড হেলমেট helmet। কেনাটা আপনার জন্য কোনো ম্যাটার না। কারণ আপনার জীবনের মূল্য এটা হচ্ছে অনেক বেশি, কারণ ব্রেইন, মাথা হচ্ছে আপনার পুরো বডির সিপিইউ। তো এখানে যদি কোনো আঘাত লাগে, ব্যাডলি ইনজুরি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সব কিছুরই মালিক আল্লাহ, বাট আপনার তো চেষ্টা করতে হবে। সো এই জিনিসটা অন্তত নিজের পরিবারকে ভালোবেসে হলেও সেটা করতে হবে। আর পারতপক্ষে অ্যাটলিস্ট আপনারা নি গার্ড অ্যান্ড এলবো গার্ডগুলো ইউজ করেন। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট থাকবে, কখনো স্যান্ডেল পরে আপনারা স্কুটার আর বাইক কোনোটাই চালিয়েন না। চলো না, অনেক আছে, কেডস আর জুতা ইউজ করেন অনেক please। আমি অনেক মোটর ব্লগারও দেখছি আমি স্যান্ডেল পরে ভিডিও করে, হ্যাঁ বাইক রাইড করে, স্যান্ডেল পরে রাইড করে। আমি মাঝে মধ্যে কমেন্টসও করছি, ভাই আমি যদি সার্জেন্ট হইতাম আমি আপনার মামলা করে দিতাম। এটা সেফটির বিষয়, যেটা যেহেতু নাদিম ভাই বলছে, সেফটির বিষয়ে স্যান্ডেল পরে কখনো বাইক বা স্কুটার রাইড করা যাবে না। তো আজকে এখান থেকে বিদায় নিই নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ আজকে এখান থেকেই আমরা বিদায় নেই। অ্যান্ড সবার জন্য দোয়া, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ। তো মানব ভাই, আপনি আপনার তো এন্ডিং সুইচটা। আজকে আমরা এখান থেকে বিদায় নিব। আমি চেষ্টা করব যে বিভিন্ন ইউজারদের এক্সপিরিয়েন্স নিয়ে, আপনার বাইকের এক্সপিরিয়েন্স, তার রাইডিং এক্সপিরিয়েন্স যেগুলো, এগুলো শেয়ার করার চেষ্টা করব, যাতে যারা কিনতে যাচ্ছেন সেই মডেলগুলো তাদের যাতে হেল্প হয়। আপনাদের কোনো পছন্দের মডেল আছে কিনা সেটা আমাকে জানান, আমি সেই বাইকের উপরে একটা ইউজার রিভিউ নেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ অনেস্ট ইউজার রিভিউ নেওয়ার চেষ্টা করবো। তো আজকে এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।